Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome my dear learners. I hope you all are well and having a good time. This is Mamunur Rashid, Assistant Teacher English, Singigere High School, Kishorganj, Nilphamari. How are you my dear student? You all are fine. I hope I am fine also. So today we will start a new session. Actually we discussed about prefix suffix in our previous class. For your better understanding I am saying in Bangla, আমরা কিছুদিন আগে তোমাদের গত সপ্তাহে আমরা প্রিফিক্স সাফিক্স শুরু করেছিলাম, মনে আছে না? জি স্যার। তো আজকে আমরা প্রিফিক্স সাফিক্সের গত সপ্তাহে যে রুলসগুলো আমরা আলোচনা করেছিলাম সেগুলো আজকে একটু প্র্যাকটিস করব। রাজি আছো তো সবাই? জি স্যার। তো আমরা দেখো বোর্ডে আমি এখানে একটা প্যাসেজ লিখছি যেভাবে তোমাদের পরীক্ষায় আসবে। কোথায় আসবে? পরীক্ষায়। যে প্যাসেজটা আমি বোর্ডে লিখছি এটাই তোমাদের পরীক্ষায় এরকম ভাবেই আসবে। তো আমরা এখন দেখব যে আমরা প্রিফিক্স সাফিক্সের সেদিন যে রুলসগুলো আমরা শিখলাম সেই রুলস অনুযায়ী আমরা এগুলোকে সমাধান করতে পারি কিনা। তো আমরা শুরু করি, কি বলো? আচ্ছা দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রিফিক্স সাফিক্সে সেদিন রুলস করার ক্ষেত্রে আমরা বলছিলাম যে যখন আমরা প্রিফিক্স সাফিক্সের গ্যাপ পাবো, গ্যাপে যে শব্দটা দেয়া থাকবে সেই শব্দ প্রথমে কি জানতে হবে? অর্থ জানতে হবে এবং ওই শব্দ ওই গ্যাপে প্রদত্ত শব্দটা কোন পার্টস অফ স্পিচে দেয়া আছে সেটি নিশ্চিত হতে হবে, তাই না? নাউন হলে নাউন, প্রোনাউন হলে প্রোনাউন, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ, ভার্ব হলে ভার্ব। অর্থাৎ ওই গ্যাপে, যেমন আমি যদি একটু দেখাই তোমাদের, দেখো ইম্পর্টেন্ট লেখা আছে। কি লেখা আছে? তাহলে এই ইম্পর্টেন্ট শব্দটা যদি আমি ওইভাবে চিন্তা করি, ইম্পর্টেন্ট শব্দটার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, পদের দিক থেকে মানে পার্টস অফ স্পিচের দিক থেকে ইম্পর্টেন্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম এই শব্দটার, একটা হচ্ছে যে এটার পদ জানলাম, পার্টস অফ স্পিচ জানলাম, এটা অ্যাডজেক্টিভ। আবার আমরা জানলাম কি যে এর বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, নেসেসারি, তাই না? ম্যান্ডেটরি। আচ্ছা, এখন তাহলে যখন আমরা প্রিফিক্স সাফিক্স করব, গ্যাপে প্রদত্ত যে শব্দগুলো দেয়া আছে সেই শব্দগুলোর কি জানবো আমরা? অর্থ জানবো। তারপরে হচ্ছে যে সেটা কোন পার্টস অফ স্পিচে আছে সেটি নিশ্চিত হব। নিশ্চিত হওয়ার পরের কাজ কি? আমরা সেদিন বলেছিলাম যে গ্যাপে প্রদত্ত শব্দটির পূর্বের এবং পরের শব্দ অনুসারে গ্যাপে কোন শব্দটি বসতে পারে সেটি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব বসবে সেটি নিশ্চিত হওয়া। তার মানে এই গ্যাপের এই জায়গাটাতে কোন পার্টস অফ স্পিচ এখন বসার যোগ্যতা রাখে বা বসতে পারে। মূলত বক্সে যে শব্দগুলো দেয়া আছে, কি বক্সে যে শব্দগুলো দেয়া আছে এই শব্দগুলো কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে, নাকি করতে হবে না? এটার সামনে অথবা পিছনে আমরা কিছু সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করে এই শব্দটাকে অন্য আরেকটা পার্টস অফ স্পিচে কনভার্ট করব। আবার ওই পার্টস অফ স্পিচেও থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভও হতে পারে, নাউন থাকলে নাউনও হতে পারে। সেটা অনেক সময় বাক্যের অর্থের উপর নির্ভর করে। কিসের উপর? তো আমরা এখন যে জিনিসটা জানবো সেটি হচ্ছে যে আমরা গ্যাপে প্রদত্ত শব্দটির অর্থ জানলাম, তারপরে হচ্ছে পদ জানলাম, এরপরে গ্যাপের পূর্বের এবং পরের শব্দ অনুসারে নিশ্চিত হব যে এই জায়গাটাতে কে বসতে পারে। নাউন হলে নাউন, প্রোনাউন হলে প্রোনাউন। তাহলে আমরা একটু যদি দেখি সেদিন মনে আছে কিনা তোমাদের, আমরা বলছিলাম যে আর্টিকেল এ, এন এবং দি এদের পরে কি বসে? এদের পরে কি বসে? নাউন বসে। তাহলে এখানে আর্টিকেল দি এরপরে কি বসবে? তাহলে এখানে এই জায়গাটা নাউনের, আমি এটা নিশ্চিত হলাম। প্রথম কথা হচ্ছে যে পূর্বের অথবা পরের শব্দ অনুসারে কোন পার্টস অফ স্পিচ বসবে সেটা যখন আমি নিশ্চিত হলাম যে এখানে নাউন বসবে, ইম্পর্টেন্ট এই শব্দটা বসবে, সরি মানে এখানে নাউন বসবে, তাহলে এখন ইম্পর্টেন্ট শব্দটাকে নাউন বানাবো। আমরা কি করব? তাহলে আছে এটা অ্যাডজেক্টিভ, এটাকে কি বানাবো? আচ্ছা, তাহলে যখন আমি নিশ্চিত হলাম যে এই জায়গাটা নাউনের, নাউন বানাইতে গেলে এরকম প্রায় 65টা সাফিক্স আছে যেগুলো ওই শব্দগুলোর শেষে যুক্ত হয়ে নাউন গঠন করে। বুঝতেছো আমার কথা? যে প্রায় 65টা সাফিক্স আছে যেগুলো অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এদের সাথে যুক্ত হয়ে কি গঠন করে? নাউন গঠন করে। তো এখন এখানে ইম্পর্টেন্ট এই শব্দটা অ্যাডজেক্টিভ, তো এটাকে যখন আমরা নাউন বানাবো তাহলে এখন কোন সাফিক্স যুক্ত করব সেটা জানার দরকার আছে না? আমি যে মানে 65টা বলি আর 56টা বলি যে সাফিক্স আছে যেগুলো মানে সহযোগে নাউন হতে পারে, এটা সম্পর্কে তাহলে তখন আমার ক্লিয়ার ধারণা থাকতে হবে। যেমন আমি যদি একটু ধারণা দেই, যেমন সংযুক্ত হয়ে নাউন হতে পারে,
মেন্ট যুক্ত হয়ে নাউন হতে পারে, শিপ যুক্ত হয়ে নাউন হতে পারে, আইএনজি যুক্ত হয়ে নাউন হতে পারে, তাই না? টি ওয়াই যুক্ত হয়ে নাউন হতে পারে, মেন্ট যুক্ত হয়ে নাউন হতে পারে। তাহলে এখন আমি এই ইম্পর্টেন্ট এই শব্দটার সাথে কি যুক্ত করব সেটা নির্ভর করবে তোমার অতীত অভিজ্ঞতার উপর। কিসের উপর নির্ভর করবে সেটা? আচ্ছা, অতীত অভিজ্ঞতা বলতে আমি কি বুঝলাম সেটা হলো তুমি ইম্পর্টেন্ট শব্দটাকে আর কোন কোন ভাবে শুনছো? একজন বলো, তুমি দাঁড়াও। ইম্পর্টেন্ট শব্দটাকে আর কোন ভাবে শুনছো তুমি? ইম্পর্টেন্স শুনছো, তাই না? ইম্পর্টিং শুনছো? ইম্পর্টমেন্ট শুনছো? ইম্পর্টশন শুনছো? তাহলে দেখো, বসো। তার মানে হচ্ছে যে ইম্পর্টেন্টটাকে আমরা ইম্পর্টেন্স শুনছি। আমরা যখন অনেক সময় প্র্যাকটিস করছি আমরা বলছি যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তাই না? তো আমরা ইম্পর্টেন্স শব্দটা আমরা শুনছি, কিন্তু ইম্পর্টিং, ইম্পর্টশন এরকম কোনো শব্দ আমরা শুনছিলাম? তার মানে হচ্ছে প্রিফিক্স সাফিক্সে কোন সাফিক্সটা সংযুক্ত করব সেটা অনেক ক্ষেত্রে তোমাকে পূর্বে পড়ে আসছো এরকম শব্দের ধারণা তোমাকে এখানে কি করবে? হেল্প করবে। তাহলে মানে ওই 56টা বা 55টা যেটাই হোক, যতটা সাফিক্স আছে আমি এটার সাথে যে যুক্ত করব, এই যুক্ত করাটা নির্ভর করবে আমার ওই শব্দটা আমি আর কতভাবে শুনেছি সেটার উপর। তাহলে আমি এখন ইম্পর্টেন্টটাকে নাউন বানাইতে গেলে আমি ইম্পর্টেন্স যদি লিখি তাহলে এটা শুনতেও ভালো শোনায় এবং তখন এএনসি যোগ হয়ে এটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। তাহলে আমরা ইম্পর্টেন্টটাকে এখানে লিখলাম আচ্ছা, এরপরে অফ। আচ্ছা, অফ এরপরে লেখা আছে লার্ন। কি লেখা আছে? আচ্ছা, এখন ব্র্যাকেটে ধরো লার্ন লেখা আছে, আমি লার্নিং লিখে ফেলছি বলে দেখো লার্ন লেখা আছে ধরো মনে করো, হ্যাঁ। তো এখন অফের পরে কি হবে? মানে আমরা সেদিন যে সূত্রটা জানছিলাম সেটা হলো যে অফের আগেও নাউন হবে, অফের পরেও নাউন হবে, সেটা অফে বলে দিছে। তাহলে সূত্র অনুসারে এই দি যেমন বসে এই জায়গাটা নাউনের, আবার অফও বলতেছে আমার সামনে কে বসবে? নাউন বসবে। তাহলে দুই দিক থেকেই ইম্পর্টেন্টটা নাউন হয়ে গেল, ঠিক কি না? আবার অফের পরে লার্ন শব্দটা দেওয়া আছে, এটা কি হবে? লার্নিং। লার্নটা কি হবে? এখন মনে করো যে লার্ন শব্দটাকে আমরা যদি নাউন হিসেবে চিন্তা করি, লার্নিং শুনছি আমরা, লার্নার শুনছি, লার্নার্স শুনছি, তাই না? লার্নার মানে যখন ভার্বের সাথে, পিছনে আমার কথা শোনা যাচ্ছে? যখন আমরা ভার্বের সাথে ইয়ার যুক্ত করব তখন সেটা ব্যক্তি হয়ে যায়। যখন আমরা কি করব? ভার্বের শেষে কি যুক্ত করব? ইয়ার যুক্ত করব তখন সেটা কি হয়ে যাবে? ব্যক্তি হয়ে যাবে। যেমন ওয়ার্ক, ওয়ার্কার, ডান্স, ডান্সার, ডু, ডুয়ার, রিড, রিডার। কি বুঝতেছো আমার কথা? তাহলে ভার্বের শেষে আমরা ইয়ার যুক্ত করলে তখন সেটা কাকে নির্দেশ করে? ব্যক্তিকে। আবার ভার্বের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করি তখন সেটা হয়ে যায় নাউন, সেটাও মানে তখন সেটা বস্তুবাচক অর্থ প্রকাশ করে। তো এখন লার্নমেন্ট আমরা শুনি নেই, শুনছিলাম? লার্ন শন শুনছি আমরা, কিন্তু আমরা লার্নিং শব্দটা শুনছি। কি বলো? লার্নিং শব্দটা শুনছি না? তাহলে আমরা তখন এখানে কি লিখবো? ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এরপরে ইজ মাস, যে ইংরেজি শেখার গুরুত্বটা অধিক, অনেক। আচ্ছা, কেন সেটা বলছে? উইদাউট। খেয়াল করো, উইদাউট এই শব্দটা হলো প্রিপোজিশন। এটা কি? সেদিন আমরা সূত্রে পড়ছিলাম যে প্রিপোজিশনের পরে নাউন বসে, মনে আছে? বাই, উইথ, উইদাউট, বিফোর, আফটার, বিলো, হোয়াইল, হোয়েন এই শব্দগুলোর পরে যদি ভার্বের গ্যাপ থাকে এবং স্পেশালি বাক্যের শুরুতে যদি সেটা হয় তাহলে আইএনজি যুক্ত হয়ে সেটা কি গঠিত হয়? কি গঠিত হয়? নাউন গঠিত হয়। তাহলে এখানে উইদাউট হ্যাভ লেখা আছে। কি লেখা আছে? তাহলে এখানে হ্যাভটা কি আছে? ভার্ব। হ্যাভ অর্থ আছে। হ্যাভ অর্থ কি? তাহলে হ্যাভ অর্থ আছে এবং হ্যাভটা এখানে ভার্ব হিসেবে দেয়া আছে। তাহলে এটাকে আমরা নাউন বানাবো। কি বানাবো? তাহলে নাউন বানাইলে আমরা তাহলে হ্যাভার কোন শব্দ শুনছো? হ্যাভশন শুনছো? হ্যাভমেন্ট, হ্যাবিটি, হ্যাভিয়ার এরকম কোন শব্দ, কিন্তু হ্যাভিং শুনছি আমরা। কি শুনছি? হ্যাভিং। বুঝতেছো আমার কথা? তাহলে আমরা সেই দিক থেকে আমরা এখানে লিখবো উইদাউট হ্যাভিং, উইদাউট হ্যাভিং দ্য। এরপরে আসো দা আর্টিকেল। আর্টিকেলের পরে এখানে আবার ব্র্যাকেটে দেখো লেখা আছে নো। নো মানে কি? এটা পার্টস অফ স্পিচের দিক থেকে কি
ভার্ব অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? নো নো, এটা কি ভার্ব অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? জানা ভার্ব, নিঃসন্দেহে তো এটা ভার্ব, তাই না? নো মানে জানা, তাহলে এটা ভার্ব না? অনেক সময় আমি যদি বলি যে আই নো, আমি জানি, তখন মাথা ঘুরে যাবে, স্যার কি জানেন, স্যার বলেন, স্যার বলেন কি জানেন। যদি আমি বলি যে আমি জানি শুধু এতটুকু, আমি কি জানি এটা যদি না বলি তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। স্যার কি জানে, নিশ্চয়ই মনে হয় এমন কিছু জানে, আজকে আমি শেষ। কি বুঝলে আমার কথা? তাহলে তোমাদের শেষ হওয়ার দরকার নেই, নো মানে জানা, এটা ভার্ব। এটা কি? এখন এই ভার্বটাকে খেয়াল করো, আর্টিকেল দি বলতেছে আমার পরে নাউন বসবে, আবার অফ বলতেছে আমার সামনেও নাউন বসবে, তাহলে তার মানে বের হওয়ার কোনো উপায় নেই, এটা নাউন ছাড়া অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ। তাহলে এখন আমি যদি বলি, বলছে যে উইদাউট হ্যাভিং দা ন, এখন এখানে লেখা আছে নো। আচ্ছা, একটা জিনিস একটু আমরা ক্লিয়ার করি, এন ও নো, কে এন ও নো, তাই না? এই দুটার মধ্যে পার্থক্য কি? জানা, উচ্চারণ এক, বানান কি আলাদা। তাহলে এখন যদি বলি যে নো আই হ্যাভ নো মানি, তার মানে ওখানে আমি কোন নো বুঝেছি? তাহলে উপরের নো বুঝেছি, তাই না? আর আমি যদি বলি আই নো ইউ, তাহলে এই নো দ্বারা কি বুঝেছে? জানা, জানা সে না, তাই না? বুঝতেছ আমার কথা? তাহলে এখন এখানে নো লেখা আছে, এটা ভার্ব না অ্যাডজেক্টিভ? ভার্ব। তাহলে এখন এটাকে আমরা নাউন বানাবো, যেটা দি বলতেছে যে আমার পরে নাউন হবে, আবার অপো বলতেছে যে আমার পূর্বে কি হবে? নাউন হবে। তাহলে এখানে নোটাকে যদি আমি নাউন বানাই তাহলে কি হবে? নোয়িং। এখন যদি বলি উইদাউট হ্যাভিং দ্য নোয়িং, এটা কেমন হয়ে গেল না? উইদাউট হ্যাভিং দ্য নোয়িং অফ ইংলিশ। হ্যাভিং অর্থ হচ্ছে যে থাকা, ধারণা থাকা, ধারণা অর্জন করা, এরকম অর্থ বোঝায়। তাহলে উইদাউট হ্যাভিং, এখানে নোটা একটু খেয়াল করো, নোটা নাউনের ক্ষেত্রে যদি আমি নোয়িং লিখি, কিন্তু এখানে নো লেখার কোনো সুযোগ নাই, এখানে নোটা লিখতে হবে নলেজ। কি লিখতে হবে? আচ্ছা, নো শব্দটা নাউন হয় আর কোন কোন ভাবে তোমরা শুধু নোয়িং ভাবে নাউন হইতে পারে, মানে আইএনজি যুক্ত হয়ে নাউন হতে পারে। নো মেন্ট যুক্ত হয়ে নাউন হয়েছে কোনো সময়, নোশন যুক্ত হয়ে নাউন হয়েছে কোনো সময়, কিন্তু নোটা কি হয়ে গেছে? নলেজ। আমরা এই শব্দটা শুনছি না? ন, অনেক সময় বলে না যে কার লেজ নাই, তাই না? তো এখন এই যে নলেজ শব্দটা দেখো, কে এন ও ডাব্লিউ এল ই ডি জি, তার মানে শব্দের শেষে এল ই ডি যুক্ত হয়ে কি হলো? নাউন হয়ে গেল। কি যুক্ত হয়ে নাউন হলো? এল ই ডি যুক্ত হয়ে নাউন হয়েছে। তাহলে উইদাউট হ্যাভিং দ্য নলেজ অফ ইংলিশ, মানে ইংরেজির জ্ঞান ছাড়া উই ক্যান নট কিপ পিস উইথ দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা কি করতে পারবো না? বিশ্বের সাথে তাল মেলাতে পারবো না। উই নো, আমরা জানি, দ্যাট যে ইংলিশ ইজ অ্যান ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে কি লেখা আছে? আচ্ছা, খেয়াল করো, অ্যান আর্টিকেল কিনা? ওখানে অ্যানটা আর্টিকেল কিনা? আর্টিকেল। তাহলে আর্টিকেলের পরে এখানে কি বসবে? নাউন। আচ্ছা, খেয়াল করো, সেদিন আমি বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, আমরা বলছিলাম যে আর্টিকেল এ অ্যান্ড দির পরে নাউন বসতে পারে, তবে গ্যাপের পরে যদি নাউন দেয়া থাকে তখন সেখানে অ্যাডজেক্টিভ বসবে। আমি আবার বলতেছি, খেয়াল করো, যে যত জায়গায় নাউন বসতে পারে সেই তত জায়গায় আবার অ্যাডজেক্টিভও বসতে পারে যদি গ্যাপের পরে নাউন দেয়া। তাহলে এখানে নাউন বসার কথা, কিন্তু গ্যাপের পরে নলেজ, এই ল্যাঙ্গুয়েজ শব্দটা নাউন দেয়া আছে। কি দেয়া আছে এখানে? ল্যাঙ্গুয়েজ শব্দটা এখানে নাউন দেয়। তাহলে এই কারণে তখন ন্যাশনালটা হয়ে যাবে কি হতে পারে? ইন্টারন্যাশনাল হতে পারে, ইন্টারন্যাশনালি হতে পারে। এখন আমি এখানে কোনটা যুক্ত করব সেটা নির্ভর করবে এই বাক্যের অর্থের উপর। তাহলে বলছে যে উই নো, আমরা জানি, দ্যাট ইংলিশ ইজ অ্যান ইন্টার। এখন আরেকটা বিষয় মনে আছে কিনা তোমাদের? অ্যান কিসের পূর্বে বসে মনে আছে? ভিসি বুঝো? ভিসি, ভাইস চ্যান্সেলর, তাই না? ভির পূর্বে অ্যান আর সির পূর্বে এ, মানে ভাওয়েলের পূর্বে অ্যান, কনসোনেন্টের পূর্বে কি বসে? এ। মনে আছে? তাহলে ওটাকে মনে রাখবা হলো ভিসি। ভাওয়েলের পূর্বে অ্যান আর কনসোনেন্টের পূর্বে কি বসে? তাহলে ওখানে অ্যান শব্দটা যেহেতু সামনে দেয়া আছে, অ্যান বলে দিতেছে যে এখানে আর যাই হোক এর পরের শব্দটা সামনে যুক্ত হবে। কি যুক্ত হবে? কি, কোথায় যুক্ত হবে? সামনে যুক্ত না হলে তো ওটা জায়েজ হইলো না। জায়েজ হবে? কারণ অ্যানের পরে এখানে এমন একটা শব্দ বানাইতে হবে যে শব্দের শুরুতে ভাওয়েল থাকবে।
যে শব্দের শুরুতে কি থাকবে? তাহলে এখন ন্যাশনাল এই শব্দটার পূর্বে যদি আমি প্রিফিক্স ইন্টার যুক্ত করি, কি যুক্ত করি? তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হবে যে ইন্টারন্যাশনাল। কি ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপরে ল্যাঙ্গুয়েজ। পিপল ইউজ ইট অ্যাজ দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যে অধিকাংশ মানুষ এটাকে প্রথম ভাষা হিসাবে ব্যবহার করে বিশ্বের অনেকাংশেই। Nowadays to get a good job, nowadays to get a good job there is no way of knowing English। এখানে লাইনটা মিস হয়ে গেছে, there is no way of learning English অথবা knowing English। So to make ourselves টা আছে প্রোনাউনের পসেসিভ কেস, মনে আছে? সেদিন আমরা বলছিলাম যে প্রোনাউনের পসেসিভ কেসের পরেও নাউন বসে। প্রোনাউনের পসেসিভ কেসের পরেও কি বসে? মাই, ইওর, আওয়ার, দেয়ার বলছিলাম না? এদের পরে কি বসে? এদের পরে কি বসে? তাহলে এখানে আওয়ার সেলফস এটা কি দেয়া আছে? প্রোনাউনের পসেসিভ কেস। তাহলে এরপরে আমরা যদি নাউন এখানে বসাই তাহলে এখানে ডেট লেখা আছে, এটা কি হইতে পারে? আওয়ারসেলফ, ডেট। এখন একটু খেয়াল করো, প্রোনাউনের পজিটিভ কেসের পরে যেমন নাউন বসে, আবার প্রোনাউনের পজিটিভ কেসের পরে কি বসতে পারে? অ্যাডজেক্টিভও বসতে পারে। তাহলে নাউন যে যে জায়গাগুলোতে বসতে পারে, পড়ি খেয়াল করো, নাউন যে যে জায়গাগুলোতে বসতে পারে সেই সেই জায়গাগুলোতে অ্যাডজেক্টিভও বসতে পারে। তাহলে এখানে ডেট শব্দটার পূর্বে আমরা যদি কি যুক্ত করি? আপডেট। কি যুক্ত করি? আপডেট। বুঝো না? কত তো লোকটা আপডেট না, লোডার মানে বলে না যে মানে আপডেট স্মার্ট। আমরা স্মার্ট কাকে বলি? যে আপডেট থাকে, তাই না? যে আজকে বাংলাদেশ তথা সারা বিশ্বে আজকে কি ঘটে যাচ্ছে এই সম্পর্কে যদি আমি ধারণা স্পষ্ট রাখি, আমাদের সমাজে কি ঘটে যাচ্ছে, দেশে কি ঘটে যাচ্ছে, আমি আমাদের পড়ালেখার মধ্যে কোনো পরিবর্তন আসতেছে কিনা, আমরা যখন প্রতিটা ক্ষেত্রে যখন আমরা এই তথ্যগুলো নিজে জানি এবং অন্যকে জানানোর প্রায় সৃষ্টি করি, তখন আমরা নিজেদেরকে দাবি করতে পারি যে আপডেট। তো আপডেট শব্দের অর্থ হচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে মানে অর্থাৎ বর্তমান কোনো ঘটনা প্রবাহের সাথে নিজেকে খাইয়ে নেওয়া অথবা নিজেকে সেই জ্ঞানে সমৃদ্ধ করা। তো বলছে যে মেক আওয়ারসেলভস আপডেট, যে আমাদের নিজেদেরকে যদি আমরা আপডেট করতে চাই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ কি হবে? লার্নটা তখন কি হয়ে যাবে? লার্নটা কি হবে তখন? অপের আগেও নাউন পরে নাউন, মনে আছে তো? তাহলে লার্নটা এখানে আমরা কি লিখবো? এখানে আমরা ডেটটাকে লিখবো কি? আপডেট। আর এখানে লার্নটাকে লিখবো কি? লার্নিং। আচ্ছা, লার্নিং। এরপরে বলছে ইংলিশ প্রেজেন্ট। এরপরে এখানে ফুল স্টপ, তারপরে দেখো প্রেজেন্ট লেখা আছে, উই আর ট্রাই আওয়ার বেস্ট টু লার্ন ইংলিশ। খেয়াল করো একটা বিষয়, মনোযোগ, পিছনে শোনা যাচ্ছে আমার কথা? বাক্যে আমি সেদিন বলছিলাম যে বাক্যে এমন কোন শব্দ বক্সে দেয়া আছে, ব্র্যাকেটে দেয়া আছে, যেই শব্দটা ছাড়াই বাক্য পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে। মানে অ্যাডভার্বের, হ্যাঁ লিখি দেয় নেই, শুনে নাও। তাহলে অ্যাডভার্ব কোথায় কোথায় বসে? যখন বাক্যে এমন কোন শব্দ তোমরা দেখবা যে শব্দটা ছাড়াই বাক্য অর্থ প্রকাশ করতে পারে। যদি আমি বলি যে দেখো প্রেজেন্ট বাদ, উই আর ট্রাই আওয়ার বেস্ট টু লার্ন ইংলিশ, যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি ইংরেজি শেখার জন্য। তাহলে এই প্রেজেন্ট শব্দটা ছাড়া অর্থ প্রকাশ করতে পারে কিনা? পারতেছে না? যখন বাক্যে এমন শব্দ ব্র্যাকেটে দেয়া থাকবে যে শব্দটার অর্থ ছাড়াই, যে শব্দটার হেল্প ছাড়াই বাক্যটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে, সেই শব্দটাকে তখন আমরা অ্যাডভার্ব হিসেবে ধরে নিব। কি হিসেবে ধরে নিব? সেই শব্দটাকে কি হিসেবে ধরে নিব? অ্যাডভার্ব হিসেবে ধরে নিব। সেই শব্দটাকে কি হিসেবে ধরে নিব? তাহলে এখানে প্রেজেন্ট আছে, তাহলে কি হবে? এই প্রেজেন্টটা তখন হয়ে যাবে প্রেজেন্টলি। আর অ্যাডভার্ব যুক্ত হয় একেবারে সহজ। অ্যাডভার্ব বানানো একেবারে কি সহজ, যে ওই শব্দটার শেষে সেটা অ্যাডজেক্টিভ, ওই শব্দটার শেষে আমরা কি যুক্ত করব? এলওয়াই যুক্ত করলে সেটা কি হয়ে যাবে? মানে যখন কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে আমরা এলওয়াই যুক্ত করব তখন সেটা কি হয়ে যাবে? কতক্ষণ কি হবে? তাহলে অ্যাডভার্ব গঠন করার ক্ষেত্রে শব্দের শেষে এলওয়াই যুক্ত করলে কি হবে? যেমন রেগুলার লেখা আছে, আমি যদি এটাকে অ্যাডভার্ব বানাইতে চাই কি হবে?
প্রেজেন্ট লেখা আছে, আমি অ্যাডভার্ব বানাইতে চাইলে কি বুঝতেছো আমার কথা? আচ্ছা, তারপরে মনে করো আমি যদি বলি যে রিসেন্ট লেখা আছে, তাহলে আমি তাহলে এলওয়াই যুক্ত করলে সেটা কি হবে? তাহলে প্রেজেন্টলি উই আর, এখানে আর আছে, খেয়াল করো আর আছে, তাহলে আর এর পরে এখানে ট্রাইটা কি হবে? এখানে অ্যামিজারের পরে এখানে যে ভার্বটা লেখা আছে ট্রাই, কি লেখা আছে? তো এখন আমরা মনে আছে তোমাদের কিনা, আমরা রাইট ফর্ম ভার্বের রুলসের মধ্যে পড়ছিলাম, মনে আছে তোমাদের যে অ্যামিজার ওয়াজ ওয়্যার, অ্যামিজার ওয়াজ ওয়্যার, এদের পরে যদি কোনো ভার্ব বসে সেই ভার্বটা দুই রকম ভার্ব হতে পারে। কয় রকম ভার্ব হতে পারে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এদের পরে প্রিন্সিপাল ভার্ব দুই রকম বসতে পারে, যে হয় V3 বসবে না হলে V4 বসবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসতে পারে, অথবা ভার্বের সাথে কি যুক্ত হতে পারে? আইএনজি যুক্ত হতে পারে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে অথবা আইএনজি যুক্ত হতে পারে। এখন পাস্ট পার্টিসিপল ফর্ম কখন যুক্ত হবে আর আইএনজি কখন যুক্ত হবে এই ব্যাপারে ধারণা আছে? আচ্ছা, একটু শোনো, মনোযোগ দিয়ে শোনো। যেমন ধরো আমি ভাত খাই, তাহলে আমি নিজে খাই না অন্য কেউ খায়? আচ্ছা, ক্রিকেট আমার দ্বারা খেলানো হয়, তাহলে ক্রিকেটকে খেলে না আমি খেলি। বুঝতেছো আমার কথা? বাক্যের সাবজেক্ট যদি এমন হয়, যেমন ধরো যদি আমি এরকম লিখি যে আই অ্যাম, ব্র্যাকেটে লেখা আছে ইট, আবার রাইস ইজ, ব্র্যাকেটে লেখা আছে ইট, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এই আইটা, খেয়াল করো, এই আইটা অ্যাক্টিভ সাবজেক্ট। কি সাবজেক্ট এটা? মানে এই আইয়ের নিজস্ব করার ক্ষমতা আছে। আমি ভাত খাই, আমি নিজে খেতে পারি, আমার ক্ষমতা আছে না? আচ্ছা, আর রাইসের কি ওই সক্ষমতা আছে? রাইসকে খায় না, রাইসকে মানুষ খায়, মানুষ খায়। তাহলে এই কারণে রাইসটা হবে ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, আর এখানে আইটা হবে অ্যাক্টিভ সাবজেক্ট। তো বাক্যে যখন সাবজেক্টটা অ্যাক্টিভ থাকবে তখন অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আর যখন বাক্যের সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ থাকবে তখন অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত না, ভার্বটা তখন V3 হবে। কি হবে? তখন হবে রাইস ইজ ইটেন। রাইস ইজ কেন ইটেন হবে? কারণ রাইস, এই রাইস শব্দটা কি ইনঅ্যাক্টিভ, নিজে কোনো কিছু করার সক্ষমতা তার নাই। কি বুঝাতে পারছি কথা? তাহলে সেই দিক থেকে ওখানে লেখা আছে আর, উই আর, তাহলে এখানে উই সাবজেক্টটা কি ব্যক্তি না বস্তু? আচ্ছা, উই এর নিজস্ব করার ক্ষমতা আছে না নাই? তাহলে তখন ট্রাইটা কি হবে? ট্রাইংটা হয়ে যাবে তখন ট্রাইং, যে TRYING। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করো, TRY কে যখন আমরা ভার্ব হিসেবে বানাই TRIS লিখি, তাই না? মানে ওয়াইটা আই হয়ে যায়, ওয়াইটা কি হয়? ট্রাইটাকে আমরা এরকম লিখি না, ট্রাইস লিখি না, যখন থার্ড পারসন থাকে, তাহলে ওখানে ওয়াইটা এখানে আই হয় না কেন? আইএনজি করার সময়, যে আইএনজি করার সময় তখন ওয়াইটার কি হবে না, যে এখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হওয়ার সময় যেমন ট্রাইয়ের ওয়াইটা উঠে গিয়ে আই হয়, তারপরে ইএস যুক্ত হয়, তাই না? কিন্তু যখন আমরা আইএনজি যুক্ত করব তখন ওয়াইটাকে উঠানো যাবে না। ট্রাইয়ের সাথে শুধু কি যুক্ত করব? আইএনজি যুক্ত, যে ট্রাইং আওয়ার বেস্ট টু লার্ন ইংলিশ। তাহলে আমরা মনে হয় যে মোটামুটি ধারণা পেলাম যে কিভাবে আমরা প্রিফিক্স সাফিক্সের গ্যাপগুলো ফিল আপ করবো। এখন দেখবা যে তোমরা যখন প্র্যাকটিস করবা বা তোমরা একটা বাক্য দেখবা যে তোমার অধিকাংশ বাক্য তুমি ওই সূত্র জানার দরকার নেই, শব্দ দেখলে তুমি জানো যে এটা লার্ন আছে লার্নিং হবে, ওয়ার্ক আছে ওয়ার্কিং হবে। কিন্তু কেন হবে? যখন এটা জেনে প্র্যাকটিস করবা, এরকম জেনে এই কারণে এটা হলো, মানে আমরা পারি, অধিকাংশই কিন্তু আমরা পারি, কিন্তু কেন এটা হবে সেটা জানি না। কি বুঝতেছ আমার কথা? মানে শব্দ দেখলে ওয়ার্ক লেখা আছে আমি ওয়ার্কিং লিখে দিলাম, হয়ে গেল। হেলথ লেখা আছে আমি হেলদি লিখে দিলাম, হয়ে গেল। কিন্তু কেন হেলদি হলো, কেন ওয়ার্কিং হলো, কেন সন এখানে আমি যুক্ত করব, কেন সামনে ইন্টার নিয়ে আসবো, কেন সামনে আপডেট লিখবো, কেন সামনে আপ আনবো, এই বিষয়গুলো যখন আমরা সূত্র অনুসারে বিচার করব, যে এখানে ডি আছে এই জন্য নাউন হলো, এখানে অফ আছে এই জন্য নাউন হলো, এখানে এই বাক্যটা এই শব্দটা ছাড়াই অর্থ প্রকাশ করে এই জন্য এখানে এলওয়াই যুক্ত হলো, যখন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তোমার ধারণাটা স্পষ্ট হবে, তখন দেখবা যে তখন প্রিফিক্স সার্ভিস করতে গেলে দেখবা যে অনেক মজা পাবা, কারণ তুমি সূত্র জানো। আর এমনি নিজের থেকে প্র্যাকটিস করতে করতে শিখতে পারবা। দুইটা পদ্ধতি, একটা হচ্ছে শিখলা কিন্তু যদি সূত্র না জানো বা সূত্র কি কারণে হলো এটার ব্যাখ্যা যদি না জানো, 5 দিন 10 দিন 1 মাস 2 মাস মনে থাকবে, এরপরে কিন্তু আর মনে
থাকবে না। আর যখন তুমি সূত্র জেনে এটা প্র্যাকটিস করবা তখন কিন্তু তোমার এটা মনে থাকার সম্ভাবনাটা অনেক বেশি। তা আমার মনে হয় যে আমরা যতটুকু পারছি চেষ্টা করছি। এভাবে তোমরা বাসায় যদি প্র্যাকটিস করো, যখন প্র্যাকটিস করবা তখন সূত্র মেলানোর চেষ্টা করবা যে কেন এখানে সংযুক্ত হবে, কেন মেইন যুক্ত হবে, কেন আইনজি যুক্ত হবে, কেন সামনে আপ বসছে, কেন, যেমন ধরো কাম আছে, কামের পূর্বে ওভারকাম লিখে রাখছে, কি লিখে রাখছে, ওভারকাম। এখন তুমি একটা শব্দ মনে করো নো আছে, নোর সাথে এলইডি যুক্ত হয়ে নলেজ হয়ে গেল, তাই না? ফ্রি আছে, ফ্রিডম হলো, কেন হলো? এই বিষয়গুলো সম্পর্কে নিজে নিজে যখন প্রশ্ন করবা, সূত্রের সাথে মেলানোর চেষ্টা করবা, আমার মনে হয় যে ইনশাল্লাহ তোমরা পারবা। তো আজকে আমরা এই পর্যন্তই আমাদের এই সেশনটা এখানেই শেষ করব। ধন্যবাদ তোমাদেরকে আমাকে সহায়তা করার জন্য। তোমরা যারা এখানে উপস্থিত আছো তারা তো এই আমার ক্লাসটা দেখলা, যারা দেখার সুযোগ পেলে না, যারা বাড়িতে আছে তারাও মানে দেখার সুযোগ পাবা তোমরা। আমরা রংপুর অনলাইন স্কুলের এই পেজে আজকের এই ক্লাসটি দেওয়া আছে, তোমরা চাইলেই তারা সেখান থেকে দেখতে পারবে। অথবা পাড়েরহাটে জুয়েলের দোকানে গেলেও মোবাইলে মানে যার যে মোবাইলে যে ফরম্যাটে ধরে, কারো যদি ভিডিও দেখা না যায় সে অডিও কনভার্ট করে নিতে পারবে, অডিও শুনতে পারবে সে। আবার ভিডিও মোবাইলের যে বাটন ফোনের যে মোবাইলগুলো আছে এগুলোতে যে ফরম্যাট ধরে সেই ফরম্যাটও কনভার্ট করে দিবে ওর কাছে গেলে। সেখান থেকে তোমরা এই ক্লাসটা যেহেতু আমাদের মাত্র ক্লাস 8-এর সপ্তাহে ক্লাস আমরা পাচ্ছি মাত্র 2টা, তাই না? যেহেতু আমাদের পরীক্ষার সামনে 24 তারিখ থেকে, তা আমরা এই যতটুকু এই সময়ের মধ্যে প্র্যাকটিসগুলো করতে পারি বা এই রুলসগুলো জানতে পারি তত আমাদের জন্য ভালো হবে। তো আজকে আমরা আর কন্টিনিউ করব না, আমাদের আরও ক্লাস আছে। তো তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। যারা অনুপস্থিত আছে তাদেরকে স্কুলে আসার জন্য আহ্বান জানাবা, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।